ছাত্রছাত্রীরা, ওয়েলকাম জানাই তোমাদের আবারও তুহিন চ্যানেলে। তো আজকে তুহিন চ্যানেলে কি বিষয় নিয়ে আলোচনা করবো না সেটা তোমরা থাম্বনেলে দেখেই নিয়েছো। এই ক্লাস 11 অ্যাকাউন্টেন্সি ফার্স্ট চ্যাপ্টার 1.1, যেটা নেচার অ্যান্ড স্কোপ অফ অ্যাকাউন্টিং, সেই নেচার অ্যান্ড স্কোপ অফ অ্যাকাউন্টিং এর অবজেক্টিভস, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ এবং কেন হিসাব নিকাশকরণকে বিজ্ঞান এবং কলার উভয় বলা হয়, সেই বিষয়ে আমি আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব। তো ভিডিওটা শুরু করার আগে প্রথমে একটা কথা বলে রাখি, যারা ফার্স্ট টাইম দেখছে এই ভিডিওটা তারা দেখবে এই তুহিন চ্যানেল লাল কমার্সে আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন ক্লাস 11 ক্লাস 12 সমস্ত বিষয়ে আলোচনা করা হচ্ছে। অল্প অল্প করে আগামী দিনও হবে। ম্যাক্সিমাম বিশেষ করে ক্লাস 12 এর অ্যাকাউন্টেন্সি, কস্টিং এন্ড ট্যাক্সেশনের ম্যাক্সিমাম 85% আমার আপলোড করে দেওয়া আছে। ওল্ড প্যাটার্ন আছে এবং সেমিস্টার সিস্টেমও আছে। সেমিস্টার সিস্টেমের মধ্যে একই বিষয়গুলো আছে, ফলে তোমাদের সেমিস্টার 3 সেমিস্টার 4 যখন তোমরা পড়াশোনা করবে তখন তোমরা ওখান থেকে সমস্ত বিষয়টা দেখে নিতে, বুঝে নিতে পারবে। এবং যারা ফার্স্ট টাইম দেখছো তারা দেখবে অলরেডি এই চ্যানেলে আমি ক্লাস 11 অ্যাকাউন্টেন্সি একদম সেমিস্টার ফার্স্ট যে চ্যাপ্টার নেচার অ্যান্ড স্কোপ অফ অ্যাকাউন্টিং এর একদম ইন্ট্রোডাকশনের একটা ভিডিও অলরেডি আপলোড করেছি। অ্যাকাউন্টিং, বুক কিপিং, অ্যাকাউন্টেন্সি এই বিষয়টাকে নিয়ে এবং হিসাব নিকাশকরণ কেন করা পরে একটা কারবারি প্রতিষ্ঠান, সেই বিষয়ে একদম প্রিলিমিনারি বা প্রাইমারি নিয়ে একটা আলোচনা করেছি। ফলে যারা ফার্স্ট টাইম দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখবে ক্লাস 11 অ্যাকাউন্টেন্সি বলে যে প্লে লিস্ট মধ্যে চ্যাপ্টারের নাম দেওয়া আছে, সেই প্লে লিস্টের মধ্যে তোমরা ওই ভিডিওটা পেয়ে যাবে। অবশ্যই তোমরা ওই ভিডিওটা দেখে নিও। আমি আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই প্লে লিস্টের লিঙ্কটা দিয়ে দেবো, ফলে তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে সরাসরি সেই প্লে লিস্টে চলে যেতে পারবে এবং সেই ভিডিওটা দেখে নিতে পারবে। তো আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে হিসাব নিকাশকরণ বা অ্যাকাউন্টিং এর কি উদ্দেশ্য, একটা কারবারি প্রতিষ্ঠান কেন অ্যাকাউন্টিং এর উদ্দেশ্যটা কি কারণে অ্যাকাউন্টিং করবে। তোমরা পড়াশোনা কেন করছো? পড়াশোনা করছো তার কারণ হচ্ছে একটা জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য, ভালো জায়গায় নিজেকে নিজে নিয়ে যাওয়ার জন্য তোমরা পড়াশোনাটা করছো, শিখছো, যাতে তোমাদের ভবিষ্যৎটা তোমরা নিজেদের পায়ে দাঁড়াতে পারো, ভালো কাজ করতে পারো, সেখান থেকে তোমরা তোমাদের জীবন নির্বাহ করার জন্য যে প্রয়োজনটা সেটা তোমরা মেটাতে পারো। এইটা হচ্ছে তোমাদের প্রত্যেকটা পড়াশোনা করার মূল উদ্দেশ্য। তেমনি হিসাব নিকাশকরণের মূল উদ্দেশ্য হচ্ছে কারবারের কি, হিসাব নিকাশকরণ বা অ্যাকাউন্টিং কেন করবে, মেইনলি দুটো কারণের জন্য করবে। কি দুটো কারণ, সেই দুটো কারণটা আমি একবার বোর্ডে লিখি, তারপর সেই ডিটেলসটা আমি তোমাদের বলে দিচ্ছি। একটা হচ্ছে ফিনান্সিয়াল স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস, স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস, প্রফিট অ্যান্ড লস। এই স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস বা আর্থিক বিবরণী তৈরি করা, আর্থিক ফলাফলের বিবরণী তৈরি করা কেন না, সেই কারবারি প্রতিষ্ঠানটা লাভ করছে না লোকসান করছে সেইটা জানার জন্য কিন্তু অ্যাকাউন্টিং বা হিসাব নিকাশকরণ করা। যেমন তোমাদের মাধ্যমিক পরীক্ষার পরে তোমাদের যে মাধ্যমিক পরীক্ষার পরে যেমন রেজাল্ট হলো, সেই রেজাল্টে কি হলো না, প্রত্যেকটা সাবজেক্টে তোমরা কত কত করে পেয়েছো তার একটা পার্সেন্ট, একটা মার্কস তোমাদের দেওয়া আছে, বা ওভারঅল তোমরা টোটালের মধ্যে কত পার্সেন্টেজ পেয়েছো সেই বিষয়ে ডিক্লেয়ার করা আছে। এটাই হচ্ছে তোমাদের মাধ্যমিকের পজিশন, মানে নাম্বারের পজিশন। ঠিক তেমনি কারবারি প্রতিষ্ঠান বা যে কোনো বিজনেস অর্গানাইজেশন, বিজনেস এন্টিটি, তারা অ্যাকাউন্টিং বা হিসাব নিকাশকরণ কেন করবে না, সেই ব্যবসাটা প্রফিট বা লস করতে পারছে কিনা বা প্রফিট বা লস হয়েছে কিনা সেটা জানার জন্য করবে। আর 2 নম্বর হচ্ছে স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল কন্ডিশন বা পজিশন, স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন, ফিনান্সিয়াল পজিশন। স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন মানে হচ্ছে আর্থিক অবস্থা। আর্থিক অবস্থাটা কি, যেমন নম্বর দেখে, তোমাদের মাধ্যমিকের টোটাল নম্বরটা দেখে বা ওভারঅল সাবজেক্ট ওয়াইজ নম্বর দেখে যেমন তোমরা সিদ্ধান্ত নিতে পারো, বা সেই স্কুলগুলো আগামী দিনে সিদ্ধান্ত নেবে যে তোমাদেরকে সায়েন্স দেওয়া যাবে না, তোমাদেরকে কমার্স দেওয়া যাবে না, তোমাদেরকে আর্টস দেওয়া যাবে, ঠিক তোমরা নিজেরাও সেই সিদ্ধান্ত নিতে পারো, না তোমাদেরকে
তোমার সায়েন্স নিয়ে পড়বে না কমার্স নিয়ে পড়বে না আর্টস নিয়ে পড়বে, ঠিক তেমনি একটা কারবারি প্রতিষ্ঠানের হিসাব নিকাশকরণ করার ফলে বা অ্যাকাউন্টিং করার ফলে যে ফিনান্সিয়াল পজিশনটা বা কন্ডিশনটা বোঝা যায়, সেই কন্ডিশনটা দিয়ে কি বোঝা যাবে না কারবারি প্রতিষ্ঠানটা আগামী দিনে তার ব্যবসা কতটা এগিয়ে নিয়ে যেতে পারবে, কোন কোন নতুন নতুন সম্পত্তি সেই কারবার নিজে অর্জন করতে পারবে, এবং সেই নতুন নতুন সম্পত্তি অর্জন করতে গিয়ে কারবারকে কি কি দায় বা কি কি ধার নিতে হয়েছে, সেই সবগুলো কিন্তু একটা ব্যবসা প্রতিষ্ঠান এই অ্যাকাউন্টিং এর মাধ্যমে জানতে পারবে। এইটা হচ্ছে মেন কনসেপ্ট। এই মেন কনসেপ্টটা যদি তোমরা ভালো করে বুঝতে পারো, তোমাদের এখান থেকে কিন্তু এমসিকিউ প্রশ্ন আছে যে অবজেক্টিভস অফ অ্যাকাউন্টিং বা হিসাব নিকাশকরণের উদ্দেশ্য কি না আর্থিক ফলাফল নির্ণয় করা। আর্থিক ফলাফল নির্ণয় করা মানে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট তৈরি করা। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট মানে সেই ব্যবসাটা লাভ করছে না লোকসান করছে বছরের শেষে সেটা হিসাব করতে হবে, যদি না অ্যাকাউন্টিং করি সেটা বার করতে পারবো না। আর তার পজিশন, ফিনান্সিয়াল পজিশন, সে কোন জায়গায় দাঁড়িয়ে আছে ব্যবসা, আগামী দিনে সে আদৌ ব্যবসা চালিয়ে নিয়ে যেতে পারবে না বড় করতে পারবে না, এখানেই ব্যবসা বন্ধ করে দিতে হবে, সেই আর্থিক অবস্থাটা জানার জন্য কিন্তু অ্যাকাউন্টিং করতে হয়। তাহলে এইটা হচ্ছে মেন বিষয়। ঠিক আছে, এবার দেখো একটু একটু করে আমরা অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজের মধ্যে যাই। দেখো এত কিছুর পরও হিসাব নিকাশকরণের কিছু সুবিধা এবং হিসাব নিকাশকরণের কিছু অসুবিধা আমাদের আছে। সুবিধাগুলো কি আমি এক এক করে দিচ্ছি। সুবিধা, হিসাব নিকাশকরণ করলে কি কি সুবিধা পাবো না এই দুটো সুবিধা তো পাবো, এছাড়া আমি কি পাবো দেখো লিখে রেখেছি, লিখি এক এক করে। সেটা হচ্ছে বিনিয়োগ করা যে অর্থ বা যাকে বলা হয় বিনিয়োগ করা অর্থ সঠিক ব্যবহার করতে পারছে কিনা, সঠিক ব্যবহার। তার মানে যে ব্যবসাটা বা যে কারবারি প্রতিষ্ঠানটা বা যে কোম্পানিটা একটা অর্থ দিয়ে বা একটা টাকা দিয়ে যে ব্যবসাটা চালু করা হয়েছে, এবং সেখানে যদি আমি হিসাব নিকাশকরণ বা অ্যাকাউন্টিং না করি তাহলে জানতে পারবো না সেই ব্যবসা বা প্রতিষ্ঠান তাতে যে টাকাটা ইনভেস্ট করা হয়েছে বা যেটা দেওয়া হয়েছে, সেই টাকা বিনিয়োগ করা হয়েছে যে টাকাটা, সেই টাকাটা ঠিকঠাক ভাবে ব্যবহার হচ্ছে কিনা সেটা জানতে পারবো না যদি না অ্যাকাউন্টিং বা হিসাব নিকাশকরণ করি। এটা হচ্ছে মেন সুবিধা। 2 নম্বর সুবিধা আর্থিক ফলাফল। 3 নম্বর আর্থিক অবস্থা, এগুলো তো আছে। আর্থিক ফলাফল, আর্থিক অবস্থা আমরা জানতে পারবো, আর্থিক ফলাফল, আর্থিক অবস্থা এগুলো তো জানতে পারবো। এছাড়া আর কি জানতে পারবো না ব্যবসাটার অর্থনৈতিক প্রগতি হবে কিনা সেটা জানতে পারবো। অর্থনৈতিক প্রগতি জানতে পারবো, অর্থনৈতিক প্রগতি জানতে পারবো। অর্থনৈতিক প্রগতি মানে ব্যবসাটা থেকে যে মালিক তার বা সেই কোম্পানি যদি তারা সেই লাভ অর্জন করতে পারবে, তারা নিজেরা কতটা পরিমাণে অর্থ আগামী দিনে সেই ব্যবসা থেকে রোজগার করতে পারবে, বা সেই কারবারের সাথে জড়িত গোটা সমাজ, গোটা কর্মচারীবৃন্দ বা সবকিছু তারা কতটা লাভবান হবে সেই সবকিছু জানতে পারবো আমরা। সেটাকেই বলা হচ্ছে অর্থনৈতিক প্রগতি। সেই অর্থনৈতিক প্রগতি আমরা অ্যাকাউন্টিং এর মাধ্যমে সেই জিনিসটা জানতে পারবো। এছাড়া ধরো আমরা জানতে পারবো, পারস্পরিক তুলনা করতে পারবো। আমরা তুলনা করতে পারবো, কিসের তুলনা করতে পারবো না একটা ব্যবসা প্রতিষ্ঠানে যদি হিসাব নিকাশকরণ বা অ্যাকাউন্টিং করা না হয়, একটা ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব নিকাশকরণ বা অ্যাকাউন্টিং করা যদি না হয়, তাহলে অন্যান্য সেই ধরনের সেই ব্যবসা প্রতিষ্ঠানের সিমিলারিটি অন্যান্য যেসব ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে তাদের সাথে পারস্পরিক তুলনা করতে পারবে, বা বা তার নিজে গত বছরে কিরকম তার ফলাফল ছিল, এবছরে তার কিরকম ফলাফল হয়েছে, বা আগামী দিনে সে কতটা ফলাফল করার জন্য টার্গেট রাখবে সেইটা নির্ণয় করতে পারবে। যেমন দেখো তোমাদের প্রত্যেকটা পরীক্ষার পর একটা রেজাল্ট দেওয়া হয়, এবং সেই রেজাল্টের মানেটা কি না তোমরা আগের ক্লাসে ওই সাবজেক্টে কত পেয়েছিলে, পরের ক্লাসে ওই সাবজেক্টে কত পেয়েছিলে, তার যে তুলনাটা করতে পারো সেটা তো রেজাল্টের মাধ্যমে তুলনা করতে পারি। সেই রেজাল্টটা কিভাবে হচ্ছে, পরীক্ষা দিচ্ছ মানে রেজাল্ট পাচ্ছ, ঠিক তেমনি যদি হিসাব নিকাশকরণ করা না হয় তাহলে কিন্তু পারস্পরিক তুলনা করতে আমরা পারবো না। তাহলে এই সুবিধাগুলো কিন্তু হিসাব নিকাশকরণ বা অ্যাকাউন্টিং এর মাধ্যমে আসে। এছাড়া কিছু অসুবিধাও থাকে, কিছু অসুবিধা থাকে বা ডিসঅ্যাডভান্টেজ আছে। সেই ডিসঅ্যাডভান্টেজ গুলো কি না
শুধুমাত্র হিসাব নিকাশকরণের ক্ষেত্রে শুধুমাত্র কারবারি প্রতিষ্ঠানের অর্থনৈতিক লেনদেনগুলোরই ট্রানজাকশন মানে হিসাব নিকাশ করা হয়, মানে শুধুমাত্র অর্থের লেনদেনগুলোকেই করা হয়। অর্থের লেনদেন, অর্থের লেনদেন মানে যেগুলো অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য সেই লেনদেনগুলোরই একমাত্র অ্যাকাউন্টিং করা হয়। কিন্তু এমন অনেক ঘটনা বা এমন অনেক সিচুয়েশন যে কোনো কারবারি প্রতিষ্ঠানে বা কোম্পানির ক্ষেত্রে বা যেগুলো নন প্রফিট চেকিং অর্গানাইজেশন, নন প্রফিট চেকিং অর্গানাইজেশন বা কোনগুলো আছে, প্রফিট চেকিং যেগুলো আছে সেগুলো আগামী দিনে আমি যখন আসবে আসবে তোমাদের এক এক করে সেসব চ্যাপ্টারগুলো, তখন আমি ডিটেলস সবকিছু জানিয়ে দেবো। কিছু কিছু ঘটনা শুধু এখন একটু জানো, কিছু কিছু ঘটনা অর্থ ছাড়াও ঘটে, সেগুলোর উপরও কারবারের একটা বিষয় ডিপেন্ড করে থাকে, কিন্তু সেগুলো হিসাবে আনা যায় না, যেহেতু অ্যাকাউন্টিংটা পুরোপুরি অর্থে মানে যেটা অর্থের লেনদেন হবে সেটা হিসাব নিকাশ করা হবে, কিন্তু অর্থ লেনদেন যেগুলো হবে না সেগুলো হিসাব নিকাশ করা হবে না, কিন্তু সেইগুলো কিন্তু গুরুত্ব থেকে যায়। ফলে এটা একটা অসুবিধা। দু নম্বর ধরো আরেকটা অসুবিধা হতে পারে যে তোমাদের কি হয় না, না ধরো এই যে কারবারের একটা নির্দিষ্ট রীতি বা নীতি মেনে, যেটা আগে ফার্স্ট ইন্ট্রোডাকশন বিষয়ে বলেছিলাম, একটা রীতি, একটা নীতি, একটা পদ্ধতি ধরে আমাদের কারবারি প্রতিষ্ঠানে হিসাব নিকাশ করুন বা অ্যাকাউন্টিংটা করা হয়, সেইভাবে রাখা হয়। কিন্তু জীবনের যত এগিয়ে গেছে, সময় যত এগোচ্ছে, সেই রীতিনীতির পরিবর্তনটা প্রয়োজন হয়। ফলে রীতিনীতির যে একটা মানে পুরোনো একটা পদ্ধতি যেটা চলছে, সেই পদ্ধতিটার কিন্তু প্রয়োজন আছে বর্তমান যুগে কিছু কিছু ক্ষেত্রে সেই জিনিসটাকে চেঞ্জ করার জন্য। ফলে রীতিনীতির একটা পদ্ধতির একটা চেঞ্জের একটা বিষয় আছে, রীতিনীতি পদ্ধতি। এছাড়া দেখো মুদ্রাস্ফীতি মানে হচ্ছে জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া বা কমে যাওয়া, টাকার দাম পড়ে যাওয়া বেড়ে যাওয়া, যে জিনিসগুলোর উপর ডিপেন্ড করে আমাদের তোমার যখন আরো পড়াশোনা করবে ইকোনমিক্সের বিষয় এগুলো, তার উপরেও কিন্তু হিসাব নিকাশ করণের একটা ডিসঅ্যাডভান্টেজ এসে দাঁড়ায়। এছাড়া ধরো তোমার যেটাকে বলা হয় তোমাদের ঐতিহাসিক মূল্য। ঐতিহাসিক মূল্য আয় ব্যয়, ঐতিহাসিক মূল্য বা আয় ব্যয় মানে হচ্ছে যে জিনিসপত্রটার বা যে সম্পত্তিটার যে দামে কেনা হয়েছিল আজ থেকে 5 বছর আগে বা 10 বছর আগে, সেই দামটা কিন্তু এখন আর থাকে না। যে কোনো জিনিসের যে দামে কেনা হয় যে সময়, আগামী দিনে তার ব্যবহার করতে করতে সেই জিনিসের দাম কমে যায় বা কিছু কিছু সম্পত্তির আছে দাম বেড়ে যায়। ফলে হিসাবের একটা পরিবর্তনের প্রয়োজন হয়, যে সেই দামটাই রেখেই প্রতি বছর বছর সেই হিসাবটা দেখানো, এটাও একটা ডিসঅ্যাডভান্টেজের মধ্যে পড়ে। এছাড়া আয় ব্যয় হিসাব মানে হচ্ছে যে বছরের আয়ের সাথে সেই বছরেরই ব্যয়ের হিসাব করতে হয়, মানে অ্যাডজাস্ট করতে হয়। এই বছরের আয় করলাম, বিগত কিছু বছরের আগের বছরের ব্যয়কে সেটার সাথে ইয়ে করে দেওয়া, মানে অ্যাডজাস্ট করাটা ঠিক নয়। যে বছরে যে আয়টা হয়েছে এবং সেই আয়টা করতে গিয়ে যে ব্যয়টা হয়েছে, সেই ব্যয়টাই কিন্তু একমাত্র দেখানো উচিত। ঠিক আছে, তাহলে এই কিছু কিছু অ্যাডভান্টেজ, কিছু কিছু ডিসঅ্যাডভান্টেজ তোমরা বইটা একবার রিডিং করে দেবে। আশা করি কনসেপ্টটা বোঝাতে পারলাম। এছাড়া আরেকটা জিনিস আছে যেটা তোমাদের এখানে খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে ইয়েকে অ্যাকাউন্টিংকে সায়েন্স বলা হয় না কলা বলা হয়, মানে বিজ্ঞান বলা হয় না কলা বলা হয় না উভয়ই বলা হয়। তাহলে এখানে একটা বিষয় আছে যে যেটা অ্যাকাউন্টিংটা হচ্ছে তোমাদের এখানে একটা অ্যাকাউন্টিংটা কিন্তু বা আমাদের হিসাব নিকাশ করণটা কিন্তু সায়েন্স আর আর্ট বা বিজ্ঞান অথবা কলার উভয় মানে সংমিশ্রণ, মানে মিক্সড। এইটা কিন্তু তোমাদের একটা এমসিকিউ প্রশ্ন, যে হিসাব নিকাশ করণকে বিজ্ঞান বলা হয়, কলা বলা হয় না বিজ্ঞান কলা উভয়ই বলা হয় না কিছুই বলা হয় না। এই একটা বিষয় কিন্তু তোমাদের এমসিকিউ প্রশ্ন থাকবেই থাকবে। তোমাদের এইখানে এমসিকিউটা প্রশ্ন হবে কিন্তু দুটোই বলা হয়, দুটোর সংমিশ্রণ বলা হয়। কেননা অ্যাকাউন্টিং একটা সায়েন্স, কেননা তার একটা রীতি আছে, পদ্ধতি আছে, ফর্মুলা আছে, যেটা বললাম সেটা মেনে তার হিসাব নিকাশ করণ করা হয়। ফলে সেই পদ্ধতি যদি আমরা ভাবি, তার একটা নির্দিষ্ট, যেমন আমাদের অঙ্কের ক্ষেত্রে বা বিজ্ঞানের ক্ষেত্রে যেমন একটা ফর্মুলা আছে, একটা পদ্ধতি আছে, সেরকম মেনে কিন্তু হিসাব নিকাশ করণ করা অ্যাকাউন্টিং করা হয়। আবার কলার মতন এর একটা নির্দিষ্ট ব্যবহারিক দিক আছে, যেটা একটার পর একটা সেটাকে সুন্দর করে হিট করতে হয়, সেই অ্যাকাউন্টিং এর একটা পদ্ধতি মেনে করতে হয়, ফলে কলা একাধারে বলা হয়। ফলে এই অ্যাকাউন্টিংটাকে সায়েন্স এবং আর্টস এর সংমিশ্রণ বা মিক্স কিন্তু
বলা হয়। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে। একটা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেটা শুরুতে বললাম, প্রফিট এন্ড লস স্টেটমেন্ট এবং ফিনান্সিয়াল পজিশন, বা যেটাকে বলা হয় ব্যালেন্স শিট। ফিনান্সিয়াল পজিশনকে ব্যালেন্স শিট বলা হয়। তোমরা এই শব্দটার সাথে পরে পরিচিত হবে ব্যালেন্স শিট জিনিসটাকে। এই ব্যালেন্স শিট বা ফিনান্সিয়াল পজিশন, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ থিওরিটিক্যাল প্রশ্নের জন্য, কনসেপ্টের জন্য তোমরা ভালো করে পড়ে নিতে বিজ্ঞান এবং শাখা, সেটা তো তোমরা দেখে দেখো। ঠিক আছে, তো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকবে। যদি ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবে না, প্রচুর প্রচুর শেয়ার করো বন্ধুদের সাথে। এবং যারা ফার্স্ট টাইম দেখলে আমার ভিডিওটা, যদি এই ধরনের ভিডিও আরো পেতে চাও, ক্লাস লেভেলের সমস্ত বিষয়টা যদি পেতে চাও, তাহলে এবং পরীক্ষার আগে সাজেশন ভিডিও যদি পেতে চাও, তাহলে অবশ্যই করতে হবে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে কিন্তু একদমই ভুলবে না। আমি খুব তাড়াতাড়ি অন্য বিষয় নিয়ে, টপিক নিয়ে বা এর পরের টপিক নিয়ে বা অন্য সাবজেক্ট, বিশেষ করে ট্যাক্স নিয়ে একটা সাবজেক্ট নিয়ে আমার খুব ইচ্ছা আছে তাড়াতাড়ি করে দেওয়া, শুরু করে দেওয়া। সেই সব বিষয় ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার তোমাদের সাথে আমার এই চ্যানেলে দেখা হবে। ফলে তোমরা প্রত্যেকে খুব খুব ভালো থাকো।